where the mind is without fear and the head is held high, where knowledge is free. সবাইকে স্বাগতম। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ক্লাস চলছে। আমি সমরেশ পাল, অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের শিক্ষক। আমি আজকে দশম শ্রেণীর ক্লাস নেব। গ্যাসের আচরণ পড়াবো। আগের দিন স্নেহাংশু স্যার যেখানে শেষ করেছিলেন আমি সেখান থেকে শুরু করছি। আগের দিন স্যার চার্লসের সূত্র পড়িয়েছেন। মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা গ্যাসের আয়তন মনে করো V0। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ একটা গ্যাসের আয়তন ধরে নিলাম V0। এখন স্থির চাপে গ্যাসটার উষ্ণতা যদি T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো যায়, মনে করি গ্যাসের আয়তন হয়েছে V। T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বাড়ানো যায়, আগে তো ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়িয়েছি, এখন গ্যাসের উষ্ণতা হবে T ডিগ্রি সেন্টিগ্রেড। T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন ধরে নিচ্ছি V। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন V0। স্থির চাপে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন হয়েছে V। তাহলে চার্লসের সূত্রানুযায়ী লেখা যায় V ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T/273। চার্লসের সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম থেকে লিখছি। এবার এক লাইন ক্যালকুলেশন করলাম। V ইকুয়ালস টু V0, এখানে লসাগু হচ্ছে 273, তাহলে উপরে আসবে কত? 273 প্লাস টি আসবে। এখন সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতার সঙ্গে যদি 273 যোগ করা যায়, তোমরা জানো কেলভিন স্কেলের উষ্ণতা পাওয়া যায়। সুতরাং টি প্লাস 273, এটাকে কেলভিন স্কেলের উষ্ণতা বড় হাতের টি ধরে নিলাম। সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতার সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেলের উষ্ণতা পাওয়া যায়। সুতরাং টি প্লাস 273, এই ভ্যালুটাকে কেলভিন স্কেলের উষ্ণতা বড় হাতের টি ধরে নিচ্ছি। এই পাশে দেখাচ্ছি। তাহলে V ইকুয়ালস টু আসবে কত? V0 ইন্টু টি প্লাস 273 জায়গায় বড় হাতের টি লিখলাম, T/273। এখন সাজিয়ে লিখছি V ইকুয়ালস টু V0/273 ইন্টু টি। এখন দেখো V0 একটা কনস্ট্যান্ট। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন V0 একটা কনস্ট্যান্ট, 273 কনস্ট্যান্ট, সো দেয়ার রেশিও ইজ অলসো কনস্ট্যান্ট। V0/273 কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটার নাম দিয়ে দিলাম K। সুতরাং সমীকরণটা আসবে V ইকুয়ালস টু K ইন্টু টি। K একটা কনস্ট্যান্ট, সুতরাং এখান থেকে আমি লিখতে পারি V ইজ প্রপোর্শনাল টু টি স্থির চাপে, কারণ স্থির চাপে আমি উষ্ণতা বাড়িয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি চার্লসের সূত্রের বিকল্প সূত্র। চার্লসের সূত্রের বিকল্প সূত্র বা পরম শূন্য উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্র। সূত্রটা কি না, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। পরম উষ্ণতা খেয়াল রাখবে, এটা অ্যাবসলিউট টেম্পারেচার। এখানে এম অ্যান্ড পি স্থির, কারণ চার্লসের সূত্রের কন্ডিশন কি? নির্দিষ্ট ভরের গ্যাস থাকবে এবং চাপ স্থির থাকবে। এখন এই সূত্রটা আবার লিখছি। চার্লসের সূত্র থেকে আমরা তাহলে কি পেলাম? V ইজ প্রপোর্শনাল টু টি। V ইজ প্রপোর্শনাল টু টি পেয়েছি, যেখানে M অ্যান্ড P স্থির। আর বয়েলসের সূত্র থেকে আমরা জানি V ইজ প্রপোর্শনাল টু 1/P হয়, যেখানে M অ্যান্ড T স্থির থাকে।
নির্দিষ্ট উষ্ণতায় স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, এটা বয়েলসের সূত্র। এখন বয়েলস এবং চার্লসের সমন্বয় সাধন করব, দুটো সূত্রের সমন্বয় সাধন করব। তোমরা যৌগিক ভেদের নিয়ম জানো, ম্যাথমেটিক্সে পড়েছ, যদি এ ইজ প্রপোর্শনাল টু বি হয়, এ ইজ প্রপোর্শনাল টু যদি বি হয় এবং এ ইজ প্রপোর্শনাল টু যদি সি হয়, তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে লেখা যায়, তোমরা জানো, এ ইজ প্রপোর্শনাল টু বি ইন্টু সি। দেখো এখানে বয়েলসের সূত্রে আছে কি ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, চার্লসের সূত্রে আছে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে যৌগিক ভেদে যদি যোগ করি দুটো সূত্রকে, তাহলে কি আসবে, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p ইন্টু টি আসবে, বা ভি ইকুয়ালস টু সমানুপাতিক সাইন তুলে যদি আমি সমান চিহ্ন দিয়ে দিই, একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটা কে ইন্টু টি বাই পি। কে ধরলাম সমানুপাতিক ধ্রুবক, কোনাকুনি গুণ করছি, তাহলে পি ভি ইকুয়ালস টু কে টি। এই যে সমীকরণটা আমি পেয়েছি, এই সমীকরণটা হচ্ছে বয়েলস এবং চার্লসের সমন্বয়ী সমীকরণ, বা এক লাইন ক্যালকুলেশন করে টিটা যদি এই দিকে আনি, তাহলে ইকুয়েশনটা আসবে পি ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা বয়েলস এবং চার্লসের সমন্বয়ী সমীকরণ। এই সমীকরণটা থেকে দু একটা কার্ভ ইম্পর্টেন্ট আছে, কার্ভগুলো দেখো। দেখো যদি আমি কার্ভ আঁকার চেষ্টা করি, পি ভি বাই টি বনাম যদি টি লেখচিত্র আঁকার চেষ্টা করি, দেখো পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে উষ্ণতা যতই বাড়ানো যাক না কেন পিভি বাই টি এটা তো সবসময় কনস্ট্যান্ট, তাহলে টি অ্যাক্সিসের সমান্তরাল সরলরেখা হবে। যেমন বয়েলসের সূত্র থেকে স্থির উষ্ণতায় পিভি বনাম পি লেখচিত্র এঁকেছো, উষ্ণতা স্থির থাকলে চাপ যতই বাড়াও না কেন তুমি, পিভির গুণফল কনস্ট্যান্ট হবে, চাপ বাড়ালে আয়তন কমবে, তার জন্য পিভির গুণফল ফিক্সড থাকবে। পিভি বনাম পি লেখচিত্র পি অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল হয়, এখানেও তেমন পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট আছে। তাহলে যদি উষ্ণতা আমি বাড়াই, উষ্ণতা বাড়ানোর জন্য প্রেসার ভলিউম চেঞ্জ হবে, কিন্তু পিভি বাই টি এর মানটা কনস্ট্যান্ট থাকবে। সুতরাং উষ্ণতা বাড়াচ্ছি, পিভি বাই টি এই লেখচিত্রটা কী হবে, টি অ্যাক্সিসের সমান্তরাল হবে, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পিভি বাই টি এর মানের কোনো পরিবর্তন হবে না। আবার যদি লেখচিত্র আমি এরকম আঁকি, এইদিকে আমি পি ভি পুট করলাম আর এইদিকে টেম্পারেচার টি পুট করলাম। এখন উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে পিভির গুণফলও বেড়ে যাবে, কেন না পিভি বাই টি তো কনস্ট্যান্ট, হর যদি বেড়ে যায় লবকেও বাড়তে হবে, তাহলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পিভির গুণফল কিন্তু বাড়বে এবং এটি হবে মূল বিন্দুগামী স্ট্রেট লাইন। আরেকটা লেখচিত্র আঁকবো, ওয়াই অ্যাক্সিস বরাবর পিভিকে পুট করলাম এবং এক্স অ্যাক্সিস বরাবর 1/t-কে পুট করলাম, তাহলে কি হবে না এখানে দেখো পিভি বাড়ছে, পিভি বৃদ্ধির সঙ্গে সঙ্গে টি এর মান বাড়ছে, পিভি বাড়লে টি বাড়ে, তাহলে বলতে পারি পিভি বাড়লে 1/t এর মান কমে যায়। দেখো এখানে পিভি বনাম 1/t লেখচিত্র, তার মানে পিভি বাড়লে 1/t এর মান কমে যায়, সুতরাং এখানে লেখচিত্রটা হবে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এটা গেল। আবার দেখো সমীকরণটা দেখো, পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। মনে করো একটা গ্যাসিয়াস সিস্টেম আছে, যে সিস্টেমে গ্যাসটার চাপ আছে P1, গ্যাসটার আয়তন আছে মনে করো V1 এবং গ্যাসের উষ্ণতা মনে করো T1। এখন কোনো একটা পদ্ধতি প্রয়োগ করে গ্যাসটার সিস্টেম আমি চেঞ্জ করেছি, গ্যাসটার নতুন সিস্টেমে এসেছে, নতুন সিস্টেমে গ্যাসটার চাপ হয়েছে P2, আয়তন হয়েছে V2 এবং টেম্পারেচার হয়েছে T2। কি বললাম, একটা গ্যাসিয়াস সিস্টেম আছে যার ইনিশিয়াল প্রেসার P1, ইনিশিয়াল ভলিউম V1 এবং ইনিশিয়াল টেম্পারেচার T1। গ্যাসটার উপর কিছু একটা পদ্ধতি প্রয়োগ করেছি, পদ্ধতি বলতে কি বুঝি না সিস্টেমকে চেঞ্জ করার জন্য যা প্রয়োগ করতে হয় তাই হচ্ছে পদ্ধতি। এখানে একটা প্রসেস প্রয়োগ করেছি, সিস্টেমটা চেঞ্জ হয়েছে, নতুন গ্যাসিয়াস সিস্টেমে গ্যাসের চাপ হয়েছে P2, গ্যাসের আয়তন হয়েছে V2 এবং গ্যাসের টেম্পারেচার হয়েছে T2। তাহলে পিভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সুতরাং আগের পিভি বাই টি পরের পিভি বাই টি এর সঙ্গে সমান হবে, সুতরাং এখানে সমীকরণটা আসবে কি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2।
এটি বয়েলস এবং চার্লসের সমন্বয়ী সমীকরণ। এখান থেকে ছোট ছোট অঙ্ক পড়ে। দেখো অঙ্ক যখন করবে তখন দেখে নেবে অঙ্কে উষ্ণতা স্থির আছে না চাপ স্থির আছে, কি আছে দেখে নেবে। যদি উষ্ণতা স্থির থাকে তাহলে T1 এবং T2 পরস্পর কেটে যাবে। ইনিশিয়াল টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার যদি সেম হয়ে যায় তাহলে ইনিশিয়াল টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার পরস্পর কাটাকাটি হয়ে যাবে, সেম তো। T1 এর সঙ্গে T2 কাটাকাটি হয়ে যাবে, তখন ইকুয়েশনটা দাঁড়াবে P1 V1 সমান P2 V2, বয়েলস ল ভ্যালিড করবে। আবার যদি কোনো অঙ্কে দেখো চাপ স্থির আছে তাহলে ইনিশিয়াল প্রেসার ফাইনাল প্রেসারের সঙ্গে সমান, P1 P2 এর সঙ্গে সমান, তাহলে চাপের টার্মটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তখন ইকুয়েশনটা দাঁড়াবে V1/T1 সমান V2/T2, চার্লসের সূত্র ভ্যালিড করবে। আবার যদি কোনো অঙ্কে দেখো ভলিউম কনস্ট্যান্ট আছে তাহলে V1 সমান V2 হয়ে যাবে, V1 এর টার্ম V2 এর সঙ্গে কাটাকাটি হয়ে যাবে, তখন ইকুয়েশনটা ট্রান্সফার হয়ে যাবে P1/T1 সমান P2/T2। একটা অঙ্ক দেওয়ার চেষ্টা করছি। মনে করো গ্যাস আছে, ওয়েটলেস ফ্রিকশনলেস পিস্টন লাগিয়ে দিয়েছি। মনে করো গ্যাসটার আয়তন V সমান 10 লিটার আছে এবং গ্যাসটার চাপ মনে করো 40 বার আছে, 40 বার। এখন বলছি স্থির উষ্ণতায় চাপ 200% বাড়িয়ে দিয়েছি। স্থির উষ্ণতায় চাপ 200% বৃদ্ধি করা হলো। তাহলে ফাইনাল আয়তন কত হবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে স্থির উষ্ণতা মানে কি, বয়েলস ল ভ্যালিড করবে, T1 T2 আর থাকবে না, ইনিশিয়াল টেম্পারেচার যা ফাইনাল টেম্পারেচার তাহলে টেম্পারেচার টার্ম কেটে গেল। তাহলে অঙ্ক করার জন্য আমার কাছে ফর্মুলা কি আছে না, P1 V1 সমান P2 V2। তাহলে ইনিশিয়াল প্রেসার কত না 40 বার। খেয়াল রাখবে এই পাশে P1 এর মান যে এককে বসিয়েছি P2 র মান সেই এককেই বসাতে হবে। 40 বসিয়েছি। V1 এর আয়তন কত, প্রাথমিক আয়তন 10 লিটার, গ্যাসটার প্রাথমিক আয়তন 10 লিটার ইকুয়ালস টু P2 র মান আমি বার করব। দেখো P2 কত হচ্ছে না, P2 চাপটা 200% বেড়ে গেছে। আগে চাপ কত ছিল না 40 বার ছিল, চাপ বেড়েছে প্লাস সাইন দিলাম। কত পার্সেন্ট বেড়েছে 200%। কার 200% না 40-এর 200%। ইনিশিয়াল প্রেসার 40 ছিল তার 200%। সুতরাং 40 ইন্টু 200%, 200/100। কি বলছি বোঝা যাচ্ছে? 0 0 কেটে দিলাম, তাহলে এখানে এলো 80। 40 প্লাস 80 বার, 80 বার আসবে সমান আসবে 120 বার। দেখো আগে চাপ ছিল 40 বার, এখন চাপটা বেড়েছে 200% বেড়েছে। কার 200% না ইনিশিয়াল প্রেসারের 200%, 40-এর 200%। 40-এর 200% মানে কি 40 ইন্টু 200/100। তাহলে 40-এর 200% করলে হবে 80 বার। তাহলে 80-র সঙ্গে 40 যোগ করবো। আগে ইনিশিয়াল প্রেসার ছিল 40, আগে 40 ছিল, 80 বেড়েছে, তাহলে এখন চাপ হয়েছে কত 120। তাহলে ফাইনাল প্রেসার হয়েছে 120 এবং ফাইনাল আয়তন ধরে নিলাম V2। তাহলে V2 র মান এখান থেকে পেয়ে যাবে। V2 সমান কত হবে 40 ইন্টু 10/120 আসবে। কাটাকাটি করবে, 0 0 কাটলাম, 4কে 12 দিয়ে কাটলে 3 হবে, 10-এর 3 সমান 3.33 লিটার রেজাল্ট বেরোবে। ভলিউম লিটার এককে দেওয়া ছিল এবং ফাইনাল ভলিউমও লিটার এককে বেরোবে। সুতরাং এইরকম অঙ্ক থাকতে পারে। অঙ্ক আবার চেঞ্জ করছি, যদি স্থির উষ্ণতার পরিবর্তে এখানে স্থির চাপ থাকে, স্থির চাপে লিখে দিলাম, স্থির চাপে, তাহলে চাপটা কেটে দিচ্ছি। স্থির চাপে উষ্ণতা 10% বৃদ্ধি করা হলো, উষ্ণতা 10% বৃদ্ধি করা হলো, 10% বৃদ্ধি করা হলো। তাহলে গ্যাসের ফাইনাল আয়তন কত হবে বের করতে হবে। নতুন অঙ্ক দিয়েছি, একটা গ্যাসের আয়তন আছে 10 লিটার, স্থির চাপে উষ্ণতা 10% বৃদ্ধি করা হলো। তাহলে গ্যাসের ফাইনাল আয়তন কত হবে। এখন স্থির চাপে মানে চার্লসের সূত্র ভ্যালিড করবে। স্থির চাপে মানে P1 এবং P2 এর সঙ্গে সমান, P1 P2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে অঙ্ক করার জন্য আমার কাছে সূত্র আছে এখন V1/T1 সমান V2/T2। জায়গা পাবো না, উপরেই লিখছি। আমার কাছে সূত্র আছে V1/T1 সমান V2/T2।
তাহলে এবার ডাটা আমি পুট করছি, ইনিশিয়াল ভলিউম কত না, উত্তর হলো 10 লিটার। V1 এর জায়গায় আমি 10 লিটার পুট করলাম, 10। T1 এর ইনিশিয়াল টেম্পারেচার কত, অঙ্কে তো ইনিশিয়াল টেম্পারেচার দেওয়া নেই। স্থির চাপে উষ্ণতা 10% বৃদ্ধি করা হয়েছে, প্রাথমিক উষ্ণতা দেওয়া নেই, আমি প্রাথমিক উষ্ণতা ধরে নিলাম T1, ঠিক আছে, ওটা ধরে নেবে, আগে লিখে লিখে অঙ্ক করবে। T1 ইকুয়ালস টু ফাইনাল ভলিউম V2 আমি বের করব, ফাইনাল টেম্পারেচার কত হবে না, উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে 10%, আগে ছিল T1 প্লাস উষ্ণতা বাড়ানো হয়েছে, ওই জন্য প্লাস সাইন দিলাম। কতটা বাড়ানো হয়েছে না 10% বৃদ্ধি করা হয়েছে, ইনিশিয়াল টেম্পারেচারে 10%, ইনিশিয়াল টেম্পারেচার T1, তাহলে T1 ইন্টু 10/100 আসবে। ক্যালকুলেশন করো, 10/T1 ইকুয়ালস টু V2 বাই, নিচে ক্যালকুলেশন করলে লসাগু আসছে 10, 100 T1 প্লাস 10 T1, তার মানে 110 T1 বাই 100 আসবে। T1 কেটে দিলাম, তাহলে ফাইনালি আসলো কত, 10 ইকুয়ালস টু V2, 100টা উপরে গেল, V2 ইন্টু 100 বাই 110, বা এখান থেকে আসবে V2 ইকুয়ালস টু 10 ইন্টু 110 বাই 100, 0 কেটে দিলাম, 0 কাটলো, সমান 11 লিটার রেজাল্ট হবে। সুতরাং ফাইনাল ভলিউম হবে 11 লিটার। দেখো টেম্পারেচার 10% বৃদ্ধি করা হয়েছে, একবারে সিম্পল জিনিস আছে। এই ইকুয়েশনে মোট 4টে ভেরিয়েবল আছে, 3টে ভেরিয়েবল দেওয়া আছে, একটা ভেরিয়েবল আমি বার করব। উষ্ণতা যখন 10% বৃদ্ধি করা হচ্ছে স্থির চাপে, আমরা তো চার্লসের সূত্র পেয়েছি, V ভেরিসিয়াস T পেয়েছি। সুতরাং উষ্ণতা যদি 10% বৃদ্ধি করা হয়, নিশ্চিত রূপে জানবে ভলিউমও 10% বাড়বে, ঠিক আছে, কারণ V সমানুপাতিক T, তো চাপ স্থির রেখে, চাপ যদি স্থির থাকে V সমানুপাতিক T, তাহলে T যদি 10% বৃদ্ধি পায়, ভলিউমও 10% বৃদ্ধি পাবে। এখানে দেখো আগে ভলিউম কত ছিল না 10 লিটার, 10 লিটারের 10% কত হবে, 10 ইন্টু 10/100, মানে 1 বেরোবে, তাহলে 1 লিটার। তাহলে আগের ভলিউম ছিল 10 লিটার, 10 লিটারের 10% সমান কত না 1 লিটার, তাহলে 1 লিটার বাড়বে, 1 লিটার বাড়বে মানে 10 প্লাস 1 সমান 11 লিটার হবে। টেম্পারেচার যেহেতু 10% বৃদ্ধি পেয়েছে, ভলিউম 10%ই বাড়বে, একবারে MCQ মুখে মুখে ক্যালকুলেশন করা যাবে। তাহলে ভলিউম আগে কত ছিল 10 লিটার, তার 10% বাড়বে, তাহলে 10 ইন্টু 10/100 মানে 1 লিটার বাড়বে, 1 লিটার বাড়বে, আগে ছিল 10 লিটার, তাহলে ফাইনাল রেজাল্ট কত হবে 11 লিটার হবে। কি বলছি বোঝা যাচ্ছে? আবার দেখো সূত্র লিখছি, চার্লসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, চার্লসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি V is proportional to T, V is proportional to T, এবং বয়েলসের সূত্র অনুযায়ী লিখতে পারি V is proportional to 1/P। এখানে কি স্থির না M and T স্থির, আর এখানে স্থির হচ্ছে, এটা স্থির লিখে দিলাম স্থির, আর এখানে স্থির হচ্ছে M and P স্থির। আরেকটা সূত্র জানো, অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্রানুযায়ী আমরা লিখতে পারি V is proportional to N, যেখানে P and T স্থির, P and T স্থির। স্থির চাপে স্থির উষ্ণতায়, নির্দিষ্ট চাপ ও নির্দিষ্ট উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান, ঠিক আছে। গ্যাসের আয়তন যদি বেড়ে যায়, গ্যাসের অণুর সংখ্যা বেড়ে যাবে, গ্যাসের অণুর সংখ্যা বেড়ে গেলে গ্যাসের মূল সংখ্যা বেড়ে যাবে। এখানে N মানে গ্যাসের নাম্বার অফ মোল। গ্যাসের আয়তন যদি বেশি হয়, গ্যাসের মূল সংখ্যাও বেশি হবে। গ্যাসের আয়তনের সঙ্গে গ্যাসের মূল সংখ্যা সমানুপাতিক স্থির চাপ ও স্থির উষ্ণতা। এটা অ্যাভোগাড্রো সূত্র বলতে পারো, অ্যাভোগাড্রো প্রকল্প বলতে পারো। এবার তিনটেকে যদি যৌগিক ভেদে যোগ করি, তাহলে V ইজ প্রপোর্শনাল টু কি আসবে, V সমানুপাতিক আসবে। এখানে 1/P আছে, ঠিক আছে, বাম দিকে সব জায়গায় তো V আছে, V সমানুপাতিক, এখানে 1/P আছে, চার্লসের সূত্রে T আছে, T লিখলাম, আর অ্যাভোগাড্রোর সূত্রে N আছে, N লিখলাম, ঠিক আছে। বা আমি লিখতে পারি V সমানুপাতিক NT/P, NT/P। এখানে সমানুপাতিক চিহ্ন তুললে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটা এখানে আসে R, মনে রাখবে, R সমান NT/P, আর V সমান R ইন্টু NT/P। কোনাকুনি যদি গুণ করি, তাহলে সমীকরণটা আসছে PV সমান nRT,
পিভি সমান এনআরটি। এখানে যে কনস্ট্যান্টটা এসেছে আর এই কনস্ট্যান্টটা সমানুপাতিক ধ্রুবক, এই কনস্ট্যান্টটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। একটা বিশেষ ধরনের কনস্ট্যান্ট যা গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয়, যে কোনো গ্যাসের ক্ষেত্রে এর মানটা একেবারে স্থির। এক মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে নিয়ে কাজ করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে আর এর মান যা হবে, 1 মোল অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আর এর মান তাই হবে, 1 মোল নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে আর এর মান তাই হবে। আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। পরীক্ষায় প্রশ্ন আসে, এইটাকে বলা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন, গ্যাসের অবস্থার সমীকরণ, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। লিখে দিচ্ছি আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ঠিক আছে। আবার পরীক্ষায় প্রশ্ন পড়ে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি লেখো, তখন সমীকরণটা লিখবে, টার্মগুলো এক্সপ্লেন করে দেবে। পি কি না গ্যাসের চাপ, ভি কি না গ্যাসের আয়তন বা পাত্রের আয়তন বলতে পারো, এন গ্যাসের মোল সংখ্যা, আর একটা কনস্ট্যান্ট, একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে, টি হচ্ছে পরম উষ্ণতা, কেলভিন স্কেলে উষ্ণতা। আইডিয়াল গ্যাস ইকুয়েশন। অনেক সময় প্রশ্ন পড়ে সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, এর এরূপ নাম হয়েছে কেন? তুমি বলবে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ পিভি সমান এনআরটি, এই সমীকরণে আরকেই বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। কিংবা ইকুয়েশন তৈরি করে লিখতে পারো, আর সমান কি আসবে, আর সমান পিভি বাই এনটি আসবে, পি ও ভি এর গুণফল এবং এন ও টি এর গুণফলের অনুপাত, তাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এর মাঝে এবং শব্দটা লাগিয়ে দেবে, এবং আর পি ভি এর মাঝে ও শব্দটা লাগাবে। কোনো বদ্ধ পাত্রে গ্যাস থাকলে গ্যাসের চাপ ও আয়তনের গুণফল এবং গ্যাসের মোল সংখ্যা ও পরম উষ্ণতার গুণফলের যে অনুপাত, তাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এত বড় ডেফিনেশন দিতে অসুবিধে হলে ডাইরেক্ট লিখবে, আমরা জানি গ্যাসের অবস্থার সমীকরণটা হলো পিভি সমান এনআরটি, এই সমীকরণে আর একটা ধ্রুবক যাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর এরূপ নাম হয়েছে কেন, সার্বজনীন আখ্যাটা পেয়েছে কেন? না, এটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর এর মান একেবারে কনস্ট্যান্ট, 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর এর মান নির্দিষ্ট, গ্যাসের প্রকৃতির উপর নির্ভরশীল নয়, যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর এর মানটা স্থির। ওই জন্য আরকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর ইউনিট বার করব। দেখো আর সমান কি এলো, তাহলে আর সমান পিভি বাই এনটি। আর সমান এলো কি না পিভি বাই এনটি। দেখো পিভি অ্যাকচুয়ালি কিছু পরিমাণ শক্তি, গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তনকে যদি আমি গুণ করি তাহলে কিছু পরিমাণ শক্তির এককের সঙ্গে সমান। দেখো আমি লিখছি ইউনিট অফ পিভি কি হবে, পিভির একক কি হবে না পি এর একক ইন্টু ভি এর একক। বুঝতে পারছো? আমি যদি বলি পিভির একক বার করব, সেটা কি হবে, পি এর একক ইন্টু ভি এর এককের সঙ্গে সমান হবে। এখন চাপের একক সমান কি, এখানে লিখছি পিভির একক, পিভি এর একক সমান চাপের একক। চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে লিখলাম বলের একক ইন্টু ক্ষেত্রফলের একক। ক্ষেত্রফলের একক মানে দৈর্ঘ্যের এককের হোল স্কোয়ার। বুঝতে পারছো নিশ্চয়ই? আমি বলছি পিভির একক কি হবে, পি এর একক ইন্টু ভি এর একক। চাপের একক কি, পি এর একক মানে কি চাপের একক, চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল। তাহলে পি এর এককের জায়গায় লিখতে পারি বলের একক বাই দৈর্ঘ্যের এককের হোল স্কোয়ার, ক্ষেত্রফলের একক মানে দৈর্ঘ্যের এককের হোল স্কোয়ার, ইন্টু আয়তনের একক। আয়তনের একক মানে কি দৈর্ঘ্যের এককের হোল কিউব। দৈর্ঘ্যের এককের এখানে হোল কিউ আসবে। তাহলে দেখো নিচে দৈর্ঘ্যের এককের হোল স্কোয়ার আছে আর উপরে দৈর্ঘ্যের এককের হোল কিউব আছে। তাহলে কি হবে, ফাইনালি দৈর্ঘ্যের একক আসবে। সুতরাং আসবে বলের একক ইন্টু দৈর্ঘ্যের একক আসবে, দৈর্ঘ্যের একক। দেখো বলের একক ইন্টু দৈর্ঘ্যের একক সমান শক্তির একক। কেন না বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক মিটার, নিউটন ইন্টু মিটারই তো সমান জুল হয়। আরেকবার ভালো করে বুঝে নাও, বোর্ড ছোট আছে লিখতে অসুবিধে হচ্ছে। দেখো কি বলছি, পিভির একক আমি বার করব, পিভির একক
মানে কি পি এর একক ইন্টু ভি এর একক। পি এর একক মানে চাপের একক, চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল। তাহলে পি এর এককের জায়গায় লিখতে পারি বলের একক বাই ক্ষেত্রফলের একক। ক্ষেত্রফলের একক মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান তো ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্যের এককের হোল স্কোয়ার। আর আয়তনের একক মানে কি দৈর্ঘ্যের এককের হোল কিউ। তাহলে দৈর্ঘ্যের এককের হোল স্কোয়ারের সঙ্গে দৈর্ঘ্যের এককের হোল কিউ যদি কাটাকাটি করি, উপরে থাকবে প্লেন দৈর্ঘ্যের একক, তাহলে বলের একক ইন্টু দৈর্ঘ্যের একক সমান কি হবে শক্তির একক হবে। ঠিক আছে, তো পিভি কিছু পরিমাণ শক্তি, পিভির একক পিভি যদি কিছু পরিমাণ শক্তি হয় তাহলে আর এর একক কি হবে ইউনিট অফ আর। ইউনিট অফ আর, আর এর একক কি হবে না পিভি কিছু পরিমাণ শক্তি, তার একক হচ্ছে জুল বাই এন এর একক হচ্ছে মোল, এসআই পদ্ধতিতে বলছি, আর উষ্ণতার একক হচ্ছে কেলভিন। সুতরাং আর এর এককটা হবে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটাই এসআই পদ্ধতিতে আর এর একক। পিভির গুণফল কিছু পরিমাণ শক্তি, পিভির একক হচ্ছে জুল, এন এর একক মোল এবং টেম্পারেচারের একক হচ্ছে কেলভিন। ঠিক আছে, পিভি সমান এনআরটি সমীকরণে টিটা সবসময় কেলভিন স্কেলে উষ্ণতা, তাহলে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে ইউনিট কি হবে, ঠিক আছে, জুলের জায়গায় আর্গ চলে আসবে, পিভির গুণফল এটা শক্তি, সিজিএস পদ্ধতিতে শক্তির একক আর্গ, তাহলে আসবে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্সই থাকবে। কিন্তু সিজিএস পদ্ধতিতেও কিন্তু উষ্ণতার ইউনিট এখানে লিখবে কেলভিন, অমনিতে সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক জানি ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এই ইকুয়েশনের টেম্পারেচার সবসময় কেলভিন স্কেলের টেম্পারেচার। সুতরাং সিজিএস পদ্ধতিতে আর এর ইউনিট হচ্ছে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবং ব্যবহারিক একক একটা আছে, প্রেসারের একক যদি অ্যাটমসফিয়ার হয়, ভলিউমের একক যদি লিটার হয়, তাহলে আমি বলতে পারি লিটার অ্যাটমসফিয়ার। শক্তির একক কি লিটার অ্যাটমসফিয়ার। পি এর একক যদি অ্যাটমসফিয়ার হয়, ভি এর একক যদি লিটার হয়ে থাকে, তাহলে শক্তির একক কি হবে লিটার অ্যাটমসফিয়ার। মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে ব্যবহারিক পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে ইউনিট হচ্ছে আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ব্যবহারিক পদ্ধতিতে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এবং এসআই পদ্ধতিতে ইউনিট জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এর মানও নির্ণয় করা যায়, অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো হাইপোথিসিস থেকে পাওয়া যায় 1 মোল যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার। নিশ্চয়ই জানো এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এই তথ্য থেকে আর এর মান কিন্তু নির্ণয় করা যায়। আর এর মান হবে, ব্যবহারিক এককটা হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, আর এর মান হয় 8.314 এসআই পদ্ধতিতে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এবং আর এর ইউনিট হয় 8.314 ইন্টু 10⁻7। সিজিএস পদ্ধতিতে জুলকে আর্গে কনভার্ট করছি, 10⁻7 দিয়ে গুণ করতে হবে, 10⁻7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর একটা ইউনিট লিখে দিচ্ছি আর এর আরেকটা মান, ক্যালোরি এককে আর এর মান হয় 2 ক্যালোরি ধরবে 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স। অ্যাকচুয়ালি ক্যালোরি এককে আর এর মান হয় 1.987, ঠিক আছে, কিন্তু সেটা কার্যক্ষেত্রে 2 ধরা হয়, অঙ্ক যখন করবে 2 ধরা হবে। কিন্তু এই মানটা দরকার, কোথা থেকে মানগুলো পেলাম না, আর সমান পিভি বাই এনটি। কোথা থেকে পেয়েছি না, ওই তথ্য থেকে। এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এসটিপি মানে কি 1 অ্যাটমসফিয়ার প্রেসার এবং 273 কেলভিন উষ্ণতা, এসটিপি মানে। অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার প্রেসার যদি হয়, ডাটা পুট করছি 22.4 লিটার, ভি এর জায়গায় 22.4 লিটার পুট করলাম, পি এর জায়গায় 1 অ্যাটমসফিয়ার পুট করলাম, এন এর জায়গায় 1 মোল পুট করলাম, আর টেম্পারেচারের জায়গায় 273.16 কেলভিন পুট করলাম। অ্যাকচুয়ালি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে 273.16 কেলভিন।
এসটিপিতে অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপে 273.16 কেলভিন উষ্ণতায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। ওই তথ্যটাই এখানে পুট করেছি এবং রেজাল্ট আসবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এই ইকুয়েশন থেকে অঙ্ক থাকে পিভি সমান এনআরটি, এই ইকুয়েশন থেকে অঙ্ক থাকে। যদি এই ইকুয়েশন থেকে অঙ্ক পড়ে, তোমাকে বলে দিচ্ছি ব্যবহারিক এককে সবসময় অঙ্ক করবে, তাহলে সুবিধে হবে। অন্য এসআই পদ্ধতিতে অঙ্ক করলে ইউনিট ট্রান্সফরমেশনে ভুল চলে আসতে পারে, ভুল হয়ে যেতে পারে। ওই জন্য সবসময় তোমরা ব্যবহারিক পদ্ধতিতে অঙ্ক করবে, ব্যবহারিক এককে। অর্থাৎ পি এর ইউনিট সবসময় তুমি অ্যাটমসফিয়ারে পুট করবে, ভলিউম ভি এর ইউনিট লিটারে পুট করবে, লিটার। এন তো মূল সংখ্যা, আর আর এর মানটা সবসময় 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্সে পুট করবে। আর টেম্পারেচার তো কেলভিন স্কেলে উষ্ণতা। তো এখানে ফিক্সড করে দিচ্ছি, তোমার প্রেসারের মানটা অ্যাটমসফিয়ারে পুট করবে, প্রেসারকে অ্যাটমসফিয়ার এককে তুমি লিখবে, ভলিউমকে লিটার এককে লিখবে। ব্যবহারিক পদ্ধতিতে অঙ্ক করবে, তাহলে অঙ্ক অনেক ইজি হবে। ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার ইউনিট ট্রান্সফরমেশনের জন্য জানিয়ে দিচ্ছি 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার অফ এইচজি, 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ সমানই 760 মিলিমিটার অফ এইচজি, সমান বলতে পারি 760 টর, 760 টর বলা যাবে, সমান 1.01325 ইন্টু 10⁵ পাস্কেল, সমান 1.0132 বার। তো অন্য এককে যদি চাপ দেওয়া থাকে, অঙ্ক করার সময় সঙ্গে সঙ্গে অ্যাটমসফিয়ার এককে কনভার্ট করবে। এই ইকুয়েশনকে নিয়ে যখন কাজ করবে, অ্যাটমসফিয়ার এককেই চাপের মানটা বসাবে। যদি মিলিমিটার এককে থাকে, দেওয়া থাকে অঙ্কে মিলিমিটার এককে চাপ দেওয়া আছে, তাহলে তুমি 760 দিয়ে ভাগ করে অ্যাটমসফিয়ারে চলে আসবে। এই ডিজিটগুলো দিয়ে ভাগ করলেই অ্যাটমসফিয়ারে চলে আসতে পারবে, অ্যাটমসফিয়ারে ট্রান্সফার হয়ে যেতে হবে। আর ভলিউম 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, 1 ডেসিমিটার কিউব মানেই 1000 সিসি, মানে 1000 ml, 1000 ml, তার মানে কি 10⁻³ মিটার কিউব। তো লিটারের ইউনিট ট্রান্সফরমেশনের জন্য ওই তথ্য দিলাম, একটা অঙ্ক দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা বুঝলাম, একটা অঙ্ক দিচ্ছি আমি। মনে করো একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে 4 গ্রাম হাইড্রোজেন আছে, 4 গ্রাম হাইড্রোজেন আছে এবং 4 গ্রাম হিলিয়াম আছে। ঠিক আছে, গ্যাসের প্রেসার বলা হয়েছে 800 মিলিমিটার অফ এইচজি, 800 মিলিমিটার অফ এইচজি, এবং গ্যাসটার আয়তন বলা হয়েছে ভি সমান বলা হয়েছে মনে করো 800 ml। গ্যাসের উষ্ণতা আমাকে জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা পিভি সমান এনআরটি, এই সমীকরণ দিয়ে আমি অঙ্কটা করব। আগে টোটাল নাম্বার অফ মোল বার করে নাও, কি কি আছে গ্যাস সিলিন্ডারের মধ্যে। 4 গ্রাম হাইড্রোজেন আছে, 4 গ্রাম হিলিয়াম আছে, তাহলে এন অফ H2 হাইড্রোজেনের মূল সংখ্যা কত হবে না 4/2। ভরকে যদি আণবিক ওজন দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে মূল সংখ্যা পাই। 4 গ্রাম হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেনের মলিকুলার ওয়েট কত 2, তাহলে 2 মোল আছে, 2 মোল। এন অফ He হিলিয়ামের মোল সংখ্যা কত, 4 গ্রাম হিলিয়াম আছে, আর হিলিয়ামের মলিকুলার ওয়েট 4, ভরকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করছি, তাহলে 1 মোল, 1 মোল। টোটাল নাম্বার অফ মোল কত হবে না, টোটাল নাম্বার অফ মোল এন সমান 2 + 1 3, তাহলে টোটাল নাম্বার অফ মোল এন এর জায়গায় আমি 3 পুট করব। আর এর মান তো একেবারে ফিক্সড বলে দিয়েছি 0.0821। ঠিক আছে, আর এর মান ফিক্সড। এবার আমি ডাটা পুট করছি। দেখো প্রেসারের মান কত দেওয়া আছে 800 মিলিমিটার অফ এইচজি, তো 800 মিলিমিটার এককে তো আমি বসাবো না, চাপের মানটা বসাচ্ছি 800/760, তাহলে অ্যাটমসফিয়ার এককে চলে এলো চাপের মানটা। অ্যাটমসফিয়ার এককে বসিয়েছি, মিলিমিটারকে 760 দিয়ে ভাগ করলে অ্যাটমসফিয়ার এককে চলে আসবে, চাপের মানটা অ্যাটমসফিয়ার এককে বসিয়েছি। আয়তন ছিল 800 ml, 800 ml, mlকে লিটারে কনভার্ট করছি, 800 বাই কত লিখবো না 1000, 1000, 1 লিটার সমান 1000 ml, 1000 ml সমান 1 লিটার, 1000 ml সমান 1 লিটার, 1 ml সমান 1/1000
লিটার, আর 800 ml সমান 800/1000 লিটার, সমান এন এর মান তো তুমি পেয়েছো আগে 3, আর এর মানটা 0.0821 এবং টেম্পারেচার তুমি বার করবে। এই ইকুয়েশন থেকে টেম্পারেচার বেরিয়ে আসবে এবং কেলভিন স্কেলে বেরিয়ে আসবে। যখনই অঙ্ক করবে পিভি সমান এনআরটি সমীকরণ দিয়ে, তখন টি জানবে কেলভিন স্কেলে উষ্ণতা। তাহলে কি উঠে এলো? পিভি সমান এনআরটি, এন এর জায়গায় আমি লিখতে পারি এন মানে কি W/m, পিভি সমান এন এর জায়গায় লিখতে পারি W/m ইন্টু আরটি। ভরকে আণবিক ওজন দিয়ে ভাগ করলে মূল সংখ্যা পাই। এখানে দুটো গ্যাস ছিল, দুটোর আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি মূল সংখ্যা বের করে যোগ করেছি, মোট মূল সংখ্যা। ঠিক আছে, যদি 2-3টে গ্যাস থাকে তাহলে মোট মূল সংখ্যাটা বের করতে হবে। পিভি সমান W/m আরটি, এন এর জায়গায় লিখতে পারি W/m, ভরকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে এন পাওয়া যায়। তাহলে পিভি সমান W/m আরটি। এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারি এম সমান, এমকে এই দিকে নিয়ে গেলাম, পিভিটাকে নামালাম, তাহলে WRT কি আসবে? পিভি আসবে। একটা অজানা গ্যাসের আমি মলিকুলার ওয়েট এই ইকুয়েশন থেকে ক্যালকুলেট করতে পারি। আমি বললাম একটা 2 গ্রাম অজানা গ্যাস আছে, যেটা 10 লিটারের পাত্রে রাখা আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, চাপ দেখলাম 2 অ্যাটমসফিয়ার। তাহলে গ্যাসটার মলিকুলার ওয়েট কত? অজানা গ্যাস 2 গ্রাম অজানা গ্যাস আছে, তাহলে ডব্লিউ এর জায়গায় 2 পুট করলাম। 10 লিটারের পাত্রে আছে, ভি এর জায়গায় 10 পুট করলাম। ঠিক আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে, তাহলে টি এর জায়গায় আমি পুট করব 27 + 273 300 কেলভিন। ঠিক আছে, তাহলে 300 পুট করলাম। পি ও চাপটা শো করছে 2 অ্যাটমসফিয়ার, সুতরাং টি এর জায়গায় 2 পুট করলাম। এই ইকুয়েশন থেকে ওই অজানা গ্যাসটার মলিকুলার ওয়েট বেরিয়ে যাবে। আবার দেখো W/v সমান ডি, W/v সমান কি? ডি। সুতরাং ভরকে যদি আয়তন দিয়ে ভাগ করতে পারি তাহলে তো ঘনত্ব পাই। তাহলে W/v এর জায়গায় আমি W/v এর জায়গাটায় আমি বসিয়ে দিতে পারি ডি। তাহলে আমি বলতে পারি এম সমান DRT/T। আরও একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এখান থেকে ডেনসিটির ইকুয়েশন বার করতে পারি। তাহলে ডি সমান কি হবে? ডি সমান PM, কোনাকুনি গুণ করছি, আরটিটা এইদিকে নিয়ে আসছি, তাহলে PM/RT হবে। এটা ডেনসিটির ইকুয়েশন। ডেনসিটি দিয়ে যদি অঙ্ক পড়ে এই ইকুয়েশন দরকার নেই, এই ইকুয়েশন থেকেই কাজ করবে। ঠিক আছে, এই ডেনসিটির একটা ইকুয়েশন আমি বার করেছি, কিন্তু এই ইকুয়েশন থেকেই কাজ করবে, সহজ লাগবে। ডেনসিটির একটা অঙ্ক দিচ্ছি আমি তোমাকে। মনে করো 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় CO2 গ্যাসের ঘনত্ব, CO2 গ্যাসের ঘনত্ব আমি দিয়ে দিলাম। ঘনত্ব দিয়ে দিলাম কত না? 0.2 গ্রাম পার সিসি। ঠিক আছে, তোমাকে বার করতে হবে গ্যাসটার চাপ কত, টি সমান কত। ঠিক আছে, তাহলে ঘনত্ব দিয়ে অঙ্ক দিয়েছি। দেখো একবারে সিম্পল জিনিস আছে, কিছু নয়। চাপ আমি বার করব, ভি লিটারে আমাকে পুট করতে হবে, কারণ আরটা আমি পুট করব লিটার অ্যাটমসফিয়ার এককে। দেখো ঘনত্বের দিকে তাকাও, তার ইউনিটটা কি আছে? 0.2 গ্রাম পার সিসি। এর মানে কি না, 1 সিসি গ্যাসটার ভর 0.2 গ্রাম। তাহলে 1000 সিসি গ্যাসটার ভর কত? 1000 সিসি মানে তো 1 লিটার। 1000 সিসি গ্যাসটার ভর 0.2 ইন্টু 1000 গ্রাম আসবে, সমান কত আসবে না? 200 গ্রাম আসবে। দেখো আমি এই ঘনত্বের যে ডাটা থেকে আমি 1 লিটার গ্যাসের ভরটা বার করে নিয়েছি। 1 সিসি গ্যাসটার ভর ছিল 0.2 গ্রাম। তাহলে 1000 সিসি গ্যাসটার ভর কত হবে বার করে নিয়েছি। তাহলে 1000 সিসি মানে তো 1 লিটার। তাহলে ভি এর জায়গায় যদি আমি 1 পুট করি, ডব্লিউ এর জায়গায় আমি 200 পুট করতে পারবো। 200 গ্রাম যদি ভরটা থাকে, 200 গ্রাম যদি গ্যাসটা থাকে, তার আয়তনটা কত? 1000 সিসি। তাহলে ডব্লিউ এর জায়গায় যদি আমি 200 পুট করি, তাহলে ভি এর জায়গায় আমি এখন 1 লিটার পুট করতে পারবো। 1000 সিসি গ্যাসটার ভর 200 গ্রাম, তার মানে কি 1 লিটার গ্যাসটার ভর 200 গ্রাম। তাহলে ভি এর জায়গায় যদি 1 পুট করি 1 লিটার, তাহলে ডব্লিউ এর জায়গায় আমি 200 গ্রাম পুট করতে পারবো। পি তো এখানে বার করব। কার্বন ডাই অক্সাইডের মলিকুলার ওয়েট, CO2 গ্যাস আছে, তার মলিকুলার ওয়েট বার করে নেবে। CO2 গ্যাসের মলিকুলার ওয়েট হবে কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2 সমান 44 বেরোবে। সুতরাং এর মলিকুলার ওয়েট 44 পুট করলাম। আর এর মান 0.0821 পুট করলাম ইন্টু টেম্পারেচার কত না, টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেওয়া আছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 27 + 273 সমান 300 কেলভিন।
300 কেলভিন। এখান থেকে পি বেরিয়ে আসবে, ক্যালকুলেশন একটু কঠিন হবে, তোমরা 90 নম্বরের পরীক্ষা দেবে ফাইনাল পরীক্ষায়, একটা অঙ্কের ক্যালকুলেশন কিন্তু একটু জটিল থাকবে, টাইম নিয়ে তোমাকে করতে হবে। তো এটা অ্যাটমসফিয়ার এককে এখানে রেজাল্ট বেরোবে, অ্যাটমসফিয়ার এককে রেজাল্ট বেরোবে। ব্যাস, এরপরে গ্যাসের গতীয় তত্ত্ব আমি হেডলাইন দিলাম কাইনেটিক থিওরি অফ গ্যাস, কাইনেটিক থিওরি অফ গ্যাস, হেডলাইন দিচ্ছি কাইনেটিক থিওরি অফ গ্যাস। গ্যাসের গতীয় তত্ত্ব হেডলাইন দিলাম কাইনেটিক থিওরি অফ গ্যাস। তিনজন সায়েন্টিস্ট দিয়েছিলেন, ম্যাক্সওয়েল, বোলজম্যান এবং ক্লসিয়াস, তিনজন সায়েন্টিস্ট দিয়েছিলেন কাইনেটিক থিওরি, ম্যাক্সওয়েল, বোলজম্যান এবং ক্লসিয়াস। ম্যাক্সওয়েল, বোলজম্যান এবং ক্লসিয়াস গ্যাস সম্পর্কে কিছু বক্তব্য রেখেছিলেন, যাদের বক্তব্যগুলোকে বলা হয় গ্যাসের গতীয় তত্ত্ব। ম্যাক্সওয়েল, বোলজম্যান এবং ক্লসিয়াস গ্যাস সম্পর্কে যে সমস্ত বক্তব্য রেখেছিলেন, সমস্ত সায়েন্টিস্ট স্বীকার করে নিয়েছিলেন ওদের বক্তব্যগুলো ঠিকঠাক আছে, ওই জন্য ম্যাক্সওয়েল, বোলজম্যান এবং ক্লসিয়াসের বক্তব্যগুলোকে বলা হয় গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্য বলা হয়। সবাই স্বীকার করে নিয়েছিলেন ইনারা যে বক্তব্য রেখেছেন সবগুলো ঠিকঠাক বক্তব্য। তোমাদের বইয়ে দেখবে হেডলাইন আছে গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্য 1, 2, 3, 4, 5 এরকম পয়েন্ট দিয়ে পরপর লেখা আছে, আমিও পয়েন্ট ধরে ধরে পরপর আলোচনা করছি। 1 নাম্বার যে কথাবার্তা বলেছেন ওনারা, প্রত্যেকটা গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, যাদেরকে বলা হয় অণু, ইংরেজিতে বলা হয় মলিকুলস। গ্যাসেস আর টিনি ডিস্ক্রিট পার্টিকেল কল মলিকুলস, এটা 1 নাম্বার বক্তব্য। 2 নাম্বার বক্তব্য বলা হয়েছে গ্যাসীয় অণুগুলো সতত গতিশীল, গ্যাসীয় অণুগুলো সতত গতিশীল। গ্যাসীয় অণুগুলো এলোমেলোভাবে বিশৃঙ্খলভাবে পাত্রের এক কর্নার থেকে অন্য কর্নার ইতস্ততভাবে চলাফেরা করে, আর এদের যে মোশন, এই মোশনটাকে বলা হয় র্যান্ডম মোশন। কি বললাম? র্যান্ডম মোশন আছে, র্যান্ডম মোশন আছে। গ্যাসীয় অণুগুলোর মধ্যে গ্যাসীয় অণুর র্যান্ডম মোশন আছে। গ্যাসীয় অণুর অ্যাকচুয়ালি 3 ধরনের মোশন আছে, ট্রান্সলেশনাল মোশন চলন গতি, রোটেশনাল মোশন ঘূর্ণন গতি এবং ভাইব্রেশনাল মোশন কম্পন গতি। গ্যাসীয় অণুগুলো কখনো ছুটছে, কখনো ঘুরছে, কখনো কাঁপছে, 3 ধরনের গতি আছে এবং তাদের গতিগুলো একেবারে এলোমেলো। কোন দিকে কোন গ্যাসীয় অণু কোন দিকে কোন মুহূর্তে ছুটবে, কোন ভেলোসিটিতে ছুটবে আমি আগাম আন্দাজ করতে পারবো না। এই যে ইতস্তত গতি, এলোমেলো গতি, এদেরকে বলা হয় র্যান্ডম মোশন। 3 নাম্বার বক্তব্য ডিউরিং মুভমেন্ট, তারা যখন চলাফেরা করে তারা নিজেদের মধ্যে সংঘর্ষ করছে, এমনকি পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ করছে। 4 নাম্বার বক্তব্য কলিশন ইজ পারফেক্টলি ইলাস্টিক, সংঘর্ষগুলি পূর্ণ স্থিতিস্থাপক। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বোর্ডে লিখছি, স্টার চিহ্ন দিয়ে দিলাম। কলিশন ইজ পারফেক্টলি ইলাস্টিক, কলিশন ইজ পারফেক্টলি ইলাস্টিক বলা হয়েছে, পারফেক্টলি ইলাস্টিক, সংঘর্ষগুলি পূর্ণ স্থিতিস্থাপক, ইলাস্টিক। এর মানে কি না, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে গ্যাসীয় অণুর মোট গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। সংঘর্ষ ঘটে যাচ্ছে কিন্তু কোনো এনার্জি লস হচ্ছে না, পূর্ণ স্থিতিস্থাপকের মানে এটাই বোঝায়। 5 নাম্বার বক্তব্য খুবই ইম্পর্টেন্ট বক্তব্য, বলা হয়েছে গ্যাসীয় অণুগুলি বিন্দুভর। কি বলা হয়েছে? গ্যাসীয় অণুগুলি বিন্দুভর। বিন্দু জানো তো, বিন্দুর দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, জাস্ট অবস্থিতি আছে। এখানে মাইক্রোস্কোপিক লেভেলের কথাবার্তা চলছে। গ্যাসীয় অণুগুলো কীরকম? বিন্দুভর, মলিকুলস আর পয়েন্ট মাসেস, এই বক্তব্য রাখা হয়েছে। ম্যাক্সওয়েল, বোলজম্যান এবং ক্লসিয়াস কাইনেটিক থিওরিতে বলছেন কি molecules are point masses, actual volume of the gas molecule is negligible in compare to that of the vessel। যে আয়তনের পাত্রে গ্যাসীয় পদার্থটাকে রেখেছি সেই পাত্রের আয়তনের তুলনায় গ্যাসীয় অণুগুলোর আয়তন অতি নগণ্য, এটা বলা হয়েছে। এই পয়েন্টটা ভুল আছে, তুমি জেনে রাখবে। এই পয়েন্টের ভুল ধরেছিলেন যে সায়েন্টিস্ট, তার নাম হলো ভ্যান ডার ওয়ালস। সায়েন্টিস্টের নাম কি? ভ্যান ডার ওয়ালস, ভ্যান ডার ওয়ালস। ভ্যান ডার ওয়ালস নামটা দেখছো, স্পেলিংয়ের ভেতরে 2 হাইফেন আছে, ভ্যান ডার ওয়ালস এই ভুল ধরেছিলেন। ভ্যান ডার ওয়ালস বলেছিলেন অ্যাকচুয়ালি
গ্যাসীয় অণুর কিন্তু আয়তন আছে, উনি বলেছিলেন গ্যাসীয় অণু গোলাকার। 6 নম্বর বক্তব্য খুবই ইম্পর্টেন্ট, উপরে লিখলাম 6 নম্বর বক্তব্য, 3টে স্টার দিলাম। বলা হয়েছে গ্যাসীয় অণুগুলোর মধ্যে কোনোরূপ আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। বলা হয়েছে দেয়ার ইজ নো ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন অ্যামং দি গ্যাস মলিকুলস। তো এই পয়েন্টটাও আমাকে লিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এটাও অ্যাকচুয়ালি ভুল পয়েন্ট। পরবর্তীকালে এই পয়েন্টের ভুল ধরেছিলেন সায়েন্টিস্টের নাম অ্যামাগা। টি এর উচ্চারণটা আসবে না, সায়েন্টিস্টের নাম অ্যামাগা। উনি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেছিলেন গ্যাসীয় অণুগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বল আছে। তো কাইনেটিক থিওরিতে কি বলা হয়েছে? গ্যাসীয় অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। দেয়ার ইজ নো ফোর্স অফ অ্যাট্রাকশন and repulsion among the gas molecules. এখন এটা 6 নম্বর বক্তব্য গেল। 7 নম্বর বক্তব্য খুবই ইম্পর্টেন্ট বক্তব্য, গ্যাসের চাপের ডেফিনেশন দেওয়া হয়েছে। চাপ কি? বদ্ধ পাত্রে একটা গ্যাসীয় পদার্থ রাখলে গ্যাসীয় পদার্থ পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। চাপের ডেফিনেশন দেওয়া হয়েছে, চাপের ডেফিনেশন তো আগেই পেয়ে গেছো। আর একটা চাপের সমীকরণ দেওয়া হয়েছে, P = 1/3 ρ c², চাপের সমীকরণ। ঠিক আছে, পি কি? না গ্যাসের চাপ। রো কি? না এক মোল গ্যাসের ঘনত্ব। সি মানে কি? না আরএমএস গতিবেগ। ঠিক আছে, এই সমীকরণটা তোমাদের বইয়ে দেখেছি, একটা কোণে লেখা আছে জেনে রাখো বলে। অ্যাকচুয়ালি তোমাদের এই সমীকরণ কোনো কাজে লাগবে না, বইয়ে লেখা আছে বলে আমিও লিখে দিলাম। সি হচ্ছে আরএমএস গতিবেগ। আরএমএস গতিবেগ সম্পর্কে তোমাদের ধারণা নেই, তো এই ইকুয়েশনটা তোমাদের কোনো কাজে লাগবে না। পি সমান গ্যাসের চাপ, রো সমান এক মোল গ্যাসের ঘনত্ব, আর সি বললাম আরএমএস গতিবেগ। তো চাপের ডেফিনেশন দেওয়া হয়েছে। আর গ্যাসের চাপ আছে, এটা প্রমাণ করে গ্যাসের অণুগুলো কিন্তু সতত গতিশীল। গ্যাসের অণুগুলো সতত গতিশীল, তার সপক্ষে যুক্তি দাও। তুমি দুটো কথা বলবে, গ্যাসের চাপ আছে এবং গ্যাসের ব্যাপন ধর্ম আছে, এবং চাপ এবং ব্যাপন ধর্ম সম্পর্কে 2-1 লাইন লিখে দেবে। চাপও জানো, ব্যাপন ধর্মও জানো, 2-1 লাইন লিখে দেবে। 8 নম্বর যে বক্তব্যটা খুবই ইম্পর্টেন্ট, 8 নম্বর বক্তব্য বলবো মুক্ত পথ। কোশ্চিন পড়ে মুক্ত পথ কাকে বলে? ফ্রি পাথ। এল অক্ষর দ্বারা ডিনোট করা হয় দুটো সাকসিসিভ কলিশন, পরপর গ্যাসীয় অণু যে দুটো সংঘর্ষ, একটা গ্যাসীয় অণু একটা সংঘর্ষ করেছে, কিছুক্ষণ পরে আবার সে সংঘর্ষ করবে। দুটো পরপর সংঘর্ষের মাঝে একটা গ্যাসীয় অণু যে সরল রৈখিক দূরত্বটা অতিক্রম করে তাকে বলা হয় মুক্ত পথ বা ফ্রি পাথ, যেটাকে এল অক্ষর দ্বারা ডিনোট করা হয়। দুটো পরপর সংঘর্ষের মাঝে, দুটো সাকসিসিভ কলিশনের মাঝে গ্যাসীয় অণু যে ডিস্টেন্সটা ট্রাভেল করে তাকে বলা হয় মুক্ত পথ। 1 সেকেন্ডে একটা গ্যাসীয় অণু যতগুলো মুক্ত পথ অতিক্রম করে তার গড় মানকে বলা হয় গড় মুক্ত পথ, মিন ফ্রি পাথ। আমি যদি বলি 1 সেকেন্ডে একটা গ্যাসীয় অণু 10টা সংঘর্ষ করেছে, তার মানে তুমি কি বুঝবে কতগুলো মুক্ত পথ অতিক্রম করেছে? উত্তর হলো 9টা মুক্ত পথ অতিক্রম করেছে। কেন না, প্রথম সংঘর্ষটা যখন করছে যখন থেকে আমি টাইমটা তখন থেকে আমি মেজারমেন্ট করতে আরম্ভ করেছি, প্রথম সংঘর্ষটাকে আমাকে বাদ দিতে হবে। দুটো সংঘর্ষের জন্য একটা মুক্ত পথ অতিক্রম করে। একটা সংঘর্ষ করেছে, ওখান থেকে আমি টাইমটা দেখতে আরম্ভ করেছি, আরও একটা সংঘর্ষ করবে মানে একটা মুক্ত পথ অতিক্রম করবে। তাহলে 10টা সংঘর্ষ করেছে 1 সেকেন্ডে, মানে কি না 9টা সে মুক্ত পথ অতিক্রম করেছে। এবার গড় মুক্তপথ কিভাবে বার করব? না, প্রত্যেকটা মুক্তপথের লেংথ আলাদা। মনে করো প্রথম মুক্তপথ L1, দ্বিতীয় মুক্তপথের দৈর্ঘ্য L2, তৃতীয় মুক্তপথের দৈর্ঘ্য L3, প্লাস চলছে এইরকম 9টা মুক্তপথ অতিক্রম করেছে। ওই মুক্ত পথগুলোকে যোগ করব, তাকে 9 দিয়ে ভাগ করব। এভারেজ ক্যালকুলেশন তুমি জানো। পরপর দুটো সংঘর্ষের মাঝে একটা গ্যাসীয় অণু যে ডিস্টেন্স ট্রাভেল করে তাকে বলা হয় মুক্ত পথ। এরূপ যতগুলো মুক্ত পথ 1 সেকেন্ডে সে অতিক্রম করে তার গড় মানকে বলা হয় গড় মুক্ত পথ। আর 9 নম্বর বক্তব্য বলা হয়েছে আইসোটপিক ইন নেচার। গ্যাসীয় অণু কীরকম প্রকৃতির? না আইসোটপিক প্রকৃতির, আইসোটপিক সমসারক প্রকৃতির। এর মানে কি না
কোনো বদ্ধ পাত্রে গ্যাসীয় অণু আছে, একটা পার্টিকুলার গ্যাসীয় অণু কোন দিকে কোন মুহূর্তে কোন স্পিডে চলবে আমি আন্দাজ করতে পারবো না। আমার চোখে ওই গ্যাসীয় অণুটার যত দিকে যাওয়ার সম্ভাবনা আছে প্রত্যেক দিকে যাওয়ার সম্ভাবনা ইকুয়াল আছে। যেমন আমি একটা গ্যাসীয় অণুকে বাইরে থেকে পর্যবেক্ষণ করছি, আমি ভাবছি গ্যাসীয় অণু কোন দিকে যাবে, আমি আগাম বুঝতে পারবো না কিন্তু গ্যাসীয় অণু কোন দিকে যাবে। আমি ভাবছি ওর এক্স ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা আছে, ওয়াই ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা আছে এবং জেড ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেকটি দিকে যাওয়ার সম্ভাবনা ইকুয়াল আমার কাছে, ঠিক আছে। গ্যাসীয় অণুটার এক্স ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা 33.33%, ওয়াই ডিরেকশনে যাওয়ার সম্ভাবনাও 33.33% এবং জেড ডিরেকশনে যাওয়ার সম্ভাবনাও 33.33%। অর্থাৎ গ্যাসীয় অণু তার যত দিকে যাওয়ার ক্ষমতা আছে, যত দিকে তার যাওয়ার সম্ভাবনা আছে, প্রত্যেক দিকে যাওয়ার সম্ভাবনা আমার কাছে ইকুয়াল। ওই জন্য বলছি গ্যাসেস আর আইসোটপিক ইন নেচার। আর লাস্ট বক্তব্য 10 নম্বর বক্তব্য খুবই ইম্পর্টেন্ট বক্তব্য, এইখান থেকে তো কোশ্চিন পড়ে মাধ্যমিকে। কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকুলস, অ্যাকচুয়ালি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকুলস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার, পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। গ্যাসীয় পদার্থের উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে ওর গতিশক্তি কী হবে, বেড়ে যাবে, বা গতিশক্তি বেড়ে গেলে উষ্ণতা বেড়ে যাবে। গ্যাসীয় পদার্থকে আমি উত্তপ্ত করেছি, কী হবে, ওর উষ্ণতা বেড়ে যাবে। উষ্ণতা যদি বেড়ে যায়, কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা বেড়ে গেছে, তার মানে গ্যাসীয় অণুগুলোর ভেলোসিটি বেড়ে যাবে। গ্যাসীয় অণুগুলোর কী হবে, ভেলোসিটি বেড়ে যাবে। আর ভেলোসিটি বেড়ে গেলে কাইনেটিক এনার্জি কী হবে, বেড়ে যাবে। কারণ কাইনেটিক এনার্জি মানে তোমরা বোঝো হাফ mv²। তাহলে বেগ যদি বেড়ে যায় কাইনেটিক এনার্জি অর্থাৎ হাফ mv² মান বেড়ে যাবে। আর গ্যাসের গতিশক্তি যদি বেড়ে যায় তাহলে পাত্রের দেওয়ালে সে জোরে জোরে ধাক্কা দেবে, ফলে ওর চাপও বেড়ে যাবে। দেখো টেম্পারেচার, ভেলোসিটি, কাইনেটিক এনার্জি এবং প্রেসার পরস্পর সম্পর্কযুক্ত। এখান থেকে শর্ট কোশ্চিন আসে, গ্যাসকে উত্তপ্ত করেছি, বলো ওর ভেলোসিটি বাড়বে না কমবে, উত্তর হলো ভেলোসিটি বাড়বে। গ্যাসকে উত্তপ্ত করেছি, বলো ওর কাইনেটিক এনার্জি বাড়বে না কমবে, উত্তর হলো বাড়বে। বলো গ্যাসকে উত্তপ্ত করেছি, ওর চাপটা বাড়বে না কমবে, উত্তর হলো বাড়বে। কেন বাড়বে না, উষ্ণতা বাড়িয়ে দিলে ভেলোসিটি বেড়ে যায়, কাইনেটিক এনার্জি বেড়ে যায়, ফলে গ্যাসীয় অণুগুলো পাত্রের দেওয়ালের দিকে জোরে জোরে ধাক্কা দেবে, ফলে গ্যাসের চাপ বাড়বে। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলই তো চাপ, সুতরাং চাপ কি হয়ে যাবে, বেড়ে যাবে। এটা হচ্ছে কাইনেটিক থিওরি। আর কাইনেটিক এনার্জির একটা ইকুয়েশনও আমি দিচ্ছি, ঠিক আছে। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এর ইকুয়েশন অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকুলস। একটা গ্যাসীয় অণুর গতিশক্তি কত হয় না 3/2 kTর সঙ্গে সমান হয়, 3/2 kTর সঙ্গে সমান হবে। অবশ্যই এক মোল গ্যাসের ক্ষেত্রে এই ইকুয়েশনটা সত্য, মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে এই ইকুয়েশনটা সত্য। ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে এখানে 5 চলে আসবে। কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, 3/2 kT। কে হচ্ছে কি বললাম, বোলজম্যান কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট। তাহলে 3/2 তো কনস্ট্যান্ট, কেটাকেও আমি কনস্ট্যান্ট বলছি, বোলজম্যান কনস্ট্যান্ট। তাহলে 3/2 কে হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু কী হবে, টেম্পারেচার হবে। আর তোমরা মনে রাখবে টেম্পারেচার যদি বাড়িয়ে দেই, গ্যাসের উষ্ণতা যদি বেড়ে যায়, তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কিন্তু কমে যাবে, আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যাবে। একটু আগে তোমরা পেয়েছো গ্যাসীয় অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কিন্তু আছে। কাইনেটিক থিওরিতে বলা হয়েছে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, কিন্তু অ্যাকচুয়ালি গ্যাসীয় অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। অ্যামাগা নামক একজন সায়েন্টিস্ট প্রমাণ করেছেন। এখন কাইনেটিক থিওরির এই 10টা বক্তব্য যদি কোনো গ্যাস হুবাহু মেনে চলে তাহলে সেই গ্যাসটাকে আমি বলবো আদর্শ গ্যাস। আর যদি কাইনেটিক থিওরির কোনো বক্তব্য গ্যাস যদি না মেনে চলে, জাস্ট 10টা বক্তব্যের মধ্যে কোনো যদি একটা বক্তব্য কোনো গ্যাস না মেনে চলে, তাহলে ওই গ্যাসটাকে আর আদর্শ বলা যাবে না, ওই গ্যাসটাকে আমরা কি বলবো, বাস্তব গ্যাস। কি বলছি বুঝতে পারছো, গ্যাস দুই ধরনের, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, আইডিয়াল গ্যাস এবং রিয়েল গ্যাস। আদর্শ গ্যাস কাকে বলে না, গ্যাসের গতীয় তত্ত্বের সমস্ত বক্তব্য যে সমস্ত গ্যাস হুবাহু মেনে চলে তাকে বলা হয় আইডিয়াল গ্যাস। আর যে সমস্ত গ্যাসের গতীয় তত্ত্বের সমস্ত বক্তব্য মেনে চলে না তাকে বলা হয় বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। রিয়েল গ্যাস, এটা তার ডেফিনেশন। এখন
দেখা যায় ওই যে 5 নাম্বার 6 নাম্বার পয়েন্ট লিখলাম না, ওই পয়েন্ট দুটো ভুল বলেছি কাইনেটিক থিওরিতে। ওই দুটো পয়েন্ট কোনো গ্যাসই মেনে চলে না। প্রত্যেকটি গ্যাসের কিন্তু আয়তন আছে। কাইনেটিক থিওরিতে বলা হয়েছে গ্যাসেস আর পয়েন্ট মাসেস, ঠিক আছে, মলিকুলস আর পয়েন্ট মাসেস, মলিকুলস আর পয়েন্ট মাসেস, অণুগুলি বিন্দু ভর বলা হয়েছে। কিন্তু প্রত্যেকটি গ্যাসীয় অণুর আয়তন আছে, ভ্যান ডার ওয়ালস প্রমাণ করেছেন। আর গ্যাসীয় অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই বলা হয়েছিল কাইনেটিক থিওরিতে, কিন্তু পরবর্তীকালে অ্যামাগা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন গ্যাসীয় অণুগুলোর মধ্যে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল আছে। এই দুটো তথ্য কিন্তু কোনো গ্যাসীয় পদার্থ মেনে চলে না। তার জন্য সমস্ত গ্যাসই কিন্তু রিয়েল গ্যাস। যদি তোমাকে প্রশ্ন করে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে সরে এসেছে কেন, তুমি আগে আইডিয়াল গ্যাসের ডেফিনেশন দেবে। কাইনেটিক থিওরির সমস্ত বক্তব্য যারা মেনে চলে তাকে বলা হয় আদর্শ গ্যাস। বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে সরে এসেছে কেন না, তার পেছনে দুটো কারণ আছে। কারণ কাইনেটিক থিওরিতে বলা হয়েছিল গ্যাসীয় অণুগুলোর মধ্যে কোনোরূপ আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, কিন্তু পরবর্তীকালে অ্যামাগা নামক একজন সায়েন্টিস্ট পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন। পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করে প্রমাণ করেছিলেন। পিভি বনাম পি লেখচিত্র এঁকেছিলেন, সেই লেখচিত্রটা বয়েলসের লেখচিত্রের সঙ্গে ম্যাচ করেনি। স্থির উষ্ণতায় পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করেছিলেন, যে লেখচিত্রটা পি অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল আসেনি। এখান থেকেই উনি সিদ্ধান্তে এসেছিলেন যে গ্যাসীয় অণুগুলোর মধ্যে কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল আছে। আর গ্যাসীয় অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল আছে, এই ঘটনা প্রমাণ করে গ্যাসীয় অণুগুলো কিন্তু বাস্তব গ্যাস, তারা আদর্শ আচরণ করছে না। এই ঘটনা জন্য বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ করছে না। গ্যাসীয় অণুর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল আছে বলেই বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ করছে না। আর 2 নম্বর পয়েন্ট বলবে, কাইনেটিক থিওরিতে বলা হয়েছিল গ্যাসীয় অণুগুলি বিন্দুভর, কিন্তু ভ্যান ডার ওয়ালস নামক সায়েন্টিস্ট প্রমাণ করেছেন, পরবর্তীকালে বলেছেন যে গ্যাসীয় অণুগুলোর কিন্তু আয়তন আছে, তারা কিন্তু গোলাকার। সুতরাং গ্যাসীয় অণুগুলোর আয়তন আছে, এই ঘটনার জন্য বাস্তব গ্যাসগুলো আর আদর্শ আচরণ করছে না, তারা আদর্শ আচরণ থেকে সরে এসেছে। তাহলে আইডিয়াল গ্যাস এবং রিয়েল গ্যাসের মধ্যে 3টে কংক্রিট পার্থক্য তুমি পেয়ে গেছো। একটা ডেফিনেশন, দ্বিতীয় নাম্বার আইডিয়াল গ্যাসের অণুগুলোর পয়েন্ট মাসেস বিন্দু ভর, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির কিন্তু আয়তন আছে, তারা গোলাকার। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনোরূপ আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বল আছে। ঠিক আছে, 3টে পার্থক্য হলো। 4 নম্বর পার্থক্য, আইডিয়াল গ্যাসকে কখনোই তরলে পরিণত করা যায় না। গ্যাসীয় অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলই নেই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। আন্তঃআণবিক আকর্ষণ বল যদি না থাকে, সেই গ্যাসকে তরলে পরিণত করা যাবেই না, কারণ গ্যাসীয় অণুগুলোকে কাছাকাছি আনতে হবে, তবে তো গ্যাসীয় অণু তরলে পরিণত হবে। তাহলে যদি আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকে, গ্যাসীয় অণুগুলো কখনোই কাছাকাছি আসবে না। ওই জন্য বলছি আদর্শ গ্যাসকে কখনোই তরলে পরিণত করা যায় না, কিন্তু বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা যায়, কারণ তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। তাহলে এটা 4র্থ নাম্বার পয়েন্টে লিখতে পারো, পয়েন্টগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, খাতায় নোট করে নেবে। আদর্শ গ্যাসকে কখনোই তরলে পরিণত করা যায় না, কারণ তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না। রিয়েল গ্যাসকে কিন্তু তরলে পরিণত করা যায়, কারণ তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। যদি তোমাকে কেউ প্রশ্ন করে, তুমি প্রমাণ করো পৃথিবীতে যত গ্যাস আছে সবই বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস বলে কিছু নেই। তুমি বলবে পৃথিবীতে যত গ্যাস আছে মানুষ কোনো না কোনো শর্তে ওই গ্যাসগুলোকে তরলে পরিণত করেই ছেড়েছে। ঠিক আছে, যেমন নাইট্রোজেনকে তরলে পরিণত করা গেছে, হাইড্রোজেনকে গেছে, হিলিয়ামকে গেছে, সমস্ত গ্যাসকে তরলে পরিণত করা গেছে। এই ঘটনাই প্রমাণ করে গ্যাসীয় অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, প্রত্যেকটা গ্যাসীয় অণুর মধ্যেই আছে, কারণ প্রত্যেকটি গ্যাসকেই তরলে পরিণত করা গেছে। সুতরাং এই ঘটনা প্রমাণ করে পৃথিবীতে আইডিয়াল গ্যাস বলে কিছু নেই। আইডিয়াল গ্যাস যদি থাকতো তাহলে কোনো শর্তেই তাকে তরলে পরিণত করা যেত না। ঠিক আছে, এটা আর মনে রাখবে, আইডিয়াল গ্যাসের প্রেশার বেশি হয়, আইডিয়াল গ্যাসের চাপ বেশি হয়, রিয়েল গ্যাসের চাপ কম হয়। নোট করে রাখবে, আইডিয়াল গ্যাসের চাপ বেশি, কারণ আন্তঃআণবিক আকর্ষণ বল ওখানে নেই, ওই জন্য পাত্রের দেওয়ালে বাধাহীনভাবে একটা গ্যাসীয় অণু ছুটতে পারে। কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, সুতরাং প্রেশার কমে যাবে। একটা গ্যাসীয় অণু পাত্রের দেওয়ালের দিকে ছুটতে যাচ্ছে, পেছনের অণুগুলো আন্তঃআণবিক আকর্ষণ বলে উক্ত অণুকে টেনে রেখেছে, ফলে উক্ত অণু যে পাত্রের দেওয়ালের দিকে ছুটতে যাচ্ছে তার ভেলোসিটি কী হবে, রিডিউসড হবে, কমে যাবে। বেগ কমে যাবে মানে কি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলও কি হয়ে যাবে, কমে যাবে। যার জন্য আইডিয়াল গ্যাসের চাপ বেশি, এই গ্যাসের চাপ বেশি থাকে, রিয়েল গ্যাসের চাপ কম থাকে। হলো, এবার
আদর্শ গ্যাসগুলোর ভেলোসিটি বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বল নেই মানে ভেলোসিটি বেশি, আর রিয়েল গ্যাসের মধ্যে ভেলোসিটি কম। এখন একটা বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ হবে, আরেকটা কথা বলে দেই, আইডিয়াল গ্যাস কিন্তু পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলবে, বয়েলস এবং চার্লসের সমন্বয়ী সূত্র মেনে চলবে। রিয়েল গ্যাস পিভি সমান এনআরটি এই সমীকরণটা মেনে চলতেও পারে নাও চলতে পারে, কখনো মেনে চলবে কখনো মেনে চলবে না, পার্টিকুলার একটাই শর্তে মেনে চলবে। ওই জন্য আদর্শ গ্যাসের ডেফিনেশনে কখনোই লিখবে না যারা পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে, ভুল হয়ে যাবে, কারণ বাস্তব গ্যাসও পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলতে পারে। ঠিক আছে, যারা বয়েলস এবং চার্লসের সমন্বয়ী রূপ মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে, এই ডেফিনেশন ঠিক আছে। আর বয়েলস এবং চার্লসের সমন্বয়ী সূত্র যদি মেনে চলে তাহলে পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলবে এবং গ্যাসগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বলও থাকবে না। অ্যাকচুয়ালি একটা গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলতে পারে দুটো কন্ডিশনে। গ্যাসীয় অণুগুলোর মধ্যে যদি আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকে তাহলে পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলবে, আর গ্যাসীয় অণুগুলোর মধ্যে যদি আন্তঃআণবিক আকর্ষণ বল সমান, আকর্ষণ এবং বিকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বল যদি সমান সমান থাকে তারাও কিন্তু পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলবে। একটা গ্যাসকে তখনই আমি আদর্শ বলবো যদি গ্যাসটা পিভি সমান এনআরটি এই সমীকরণটা মেনে চলে, আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল না রেখে, তখন ওই গ্যাসটাকে আমি বলবো আদর্শ গ্যাস। কিন্তু যদি কোনো গ্যাস আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বল সমান হয়ে যাওয়ার জন্য পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে, তখন সেই গ্যাসটাকে কিন্তু আমি আদর্শ গ্যাস বলতে পারবো না, তাকে বলা হয় বাস্তব গ্যাস। ঠিক আছে, যেমন আমি বললাম হাইড্রোজেন -80°C টেম্পারেচারে পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে। কেন না, হাইড্রোজেনের -80°C উষ্ণতায় আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বল সমান হয়ে যায়। ঠিক আছে, কিন্তু ওই -80°C উষ্ণতায় হাইড্রোজেনকে আমি আদর্শ গ্যাস বলতে পারবো না, কারণ আকর্ষণ বিকর্ষণ বল সমান হয়ে যাওয়ার জন্য তার সে পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলছে। কি বলছি বোঝা যাচ্ছে? যেমন হিলিয়াম -168°C উষ্ণতায় পিভি সমান এনআরটি সমীকরণও মেনে চলে, কিন্তু কেন মেনে চলে না, ওই উষ্ণতায় হিলিয়ামের আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বল সমান হয়ে যায়, ওই জন্য মেনে চলে। তো আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল না রেখে যদি পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলতো তাহলে ওই হিলিয়াম গ্যাসটাকে আমি বলতাম আদর্শ গ্যাস। কিন্তু হিলিয়াম গ্যাসটাকে আমি আদর্শ বলতে পারছি না -68°C 168°C উষ্ণতায়, কারণ -168°C উষ্ণতায় হিলিয়াম গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে কেন না, তাদের আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল সমান থাকার জন্য মেনে চলে। প্রত্যেকটা গ্যাস একটা পার্টিকুলার উষ্ণতায় আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল সমান হয়ে যাওয়ার জন্য পিভি সমান এনআরটি সমীকরণ কিন্তু মেনে চলবে। সুতরাং রিয়েল গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলতেও পারে নাও পারে। ঠিক আছে, তো একটা পার্টিকুলার টেম্পারেচারে মেনে চলে, আর অন্য টেম্পারেচারে যদি দেখা যায় পিভি ইজ গ্রেটার দেন এনআরটি হচ্ছে তুমি বুঝবে ওই গ্যাসটার মধ্যে আন্তঃআণবিক বিকর্ষণ বল বেশি আছে আকর্ষণ বল অপেক্ষা। আর যদি পিভি ইজ লেস দেন এনআরটি হয় তাহলে তুমি বুঝবে ওই গ্যাসটার ক্ষেত্রে আকর্ষণ বল বেশি আছে বিকর্ষণ বল অপেক্ষা। ঠিক আছে, তাহলে আইডিয়াল গ্যাস সবসময় পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস কোনো একটা পার্টিকুলার উষ্ণতায় পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে। যে উষ্ণতায় ওই গ্যাসটা পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে ওই উষ্ণতায় ওই গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বল সমান হয়, আর অন্য উষ্ণতায় পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না। অন্য উষ্ণতায় পিভি ইজ নট ইজিক্যাল টু এনআরটি হয়। যে উষ্ণতায় পিভি ইজ গ্রেটার দেন এনআরটি হয়, যখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি ইজ গ্রেটার দেন এনআরটি হয়, তুমি বুঝবে ওই অবস্থায় ওর রিপালসিভ ফোর্স বেশি আছে অ্যাট্রাকটিভ ফোর্স অপেক্ষা। আর যদি দেখা যায় পিভি ইজ লেস দেন এনআরটি হচ্ছে তাহলে ওই অবস্থায় তুমি জানবে ওর অ্যাট্রাকটিভ ফোর্স বেশি আছে রিপালসিভ ফোর্স অপেক্ষা। ঠিক আছে, আর আরেকটা কথা বলি, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসে পরিণত করবে, কোন শর্তে পরিণত করবে? তুমি বলবে যে অতি উচ্চ উষ্ণতায় কিংবা অতি নিম্ন চাপে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। ঠিক আছে, কোনো শর্তেই কিন্তু বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে পরিণত করা যায় না। যদি এইরকম প্রশ্ন আসে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, তোমার উত্তর হবে অতি উচ্চ উষ্ণতায় কিংবা অতি নিম্ন চাপে। কিংবা বললাম, তোমাদের বইয়ে লেখা আছে এবং শব্দটা ভুল। অতি উচ্চ উষ্ণতায় এবং অতি নিম্ন চাপ নয়,
কি বললাম? অতি উচ্চ উষ্ণতায় কিংবা অতি নিম্নচাপ, কারণ দুটো কন্ডিশন একসঙ্গে স্যাটিসফাই করে না। আমি একদিকে বলছি অতি উচ্চ উষ্ণতা, অতি উচ্চ উষ্ণতা মানে তো চাপ বেশি থাকবে, উষ্ণতা বাড়ালে তো গ্যাসের চাপ বেড়ে যায়, তাহলে উষ্ণতা আমি বাড়িয়ে দিচ্ছি, একদিকে বলছি অতি উচ্চ উষ্ণতা, আবার বলছি অতি নিম্নচাপ, একসঙ্গে দুটো কন্ডিশন স্যাটিসফাই করে না। তাহলে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? তার উত্তরটা হলো অতি উচ্চ উষ্ণতা কিংবা অতি নিম্নচাপে একটা গ্যাস বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। ঠিক আছে, অনেকটাই আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। অতি নিম্নচাপ মানে কি? টেন্স টু জিরো প্রেসার। অতি উচ্চ উষ্ণতা মানে কি? ইনফিনিটি উষ্ণতা, অসীম উষ্ণতার কাছাকাছি বা অসীম উষ্ণতায়, কিংবা অতি নিম্নচাপ মানে শূন্য চাপের কাছাকাছি একটা গ্যাস অতি উচ্চ উষ্ণতায় কিংবা অতি নিম্নচাপে একটা গ্যাস সে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করতে পারে। দেখো, দুদিন ধরে আমরা এই গ্যাসের আচরণ এই চ্যাপ্টারটা স্নেহাংশু স্যার এবং আমি দুজন স্যার মিলে আমরা শেষ করলাম। এবার তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বাংলা শিক্ষা পোর্টালে প্রশ্ন করতে পারো, টোল ফ্রি নাম্বারে প্রশ্ন করতে পারো। ঠিক আছে, ওখানে টিচার অ্যাভেলেবেল আছে। তোমাদের কি সমস্যা হচ্ছে, অনলাইন ক্লাস আমাদের তো বোঝার কোনো উপায় নেই। তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বাংলা শিক্ষা পোর্টালে টোল ফ্রি নাম্বারে প্রশ্ন করতে পারো, ওখানে টিচার অ্যাভেলেবেল আছে, আমরাও আছি, তোমাদের পাশে আছি। তোমাদের একটাই রিকোয়েস্ট যে বাড়ি থেকে এই মুহূর্তে বেরোবে না, বাড়িতে থাকো, সুস্থ থাকো। আর এখানেই শেষ করছি, নমস্কার।